আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। 1 আগস্ট থেকে শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণায় মাদারীপুর ঢাকা মহাসড়কে ঢাকা মুখো যাত্রায় সামিল হতে দেখা যায় কর্মজীবী মানুষদের। শনিবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের 22টি জেলার মানুষ ট্রাক, মাইক্রোবাস সহ ছোট ছোট যানবাহনে করে ফিরতে শুরু করে কর্মস্থলে। এ সময় মহাসড়কে নীরব অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। 5 তারিখে গার্মেন্টস খুলছে, 5 তারিখ পর্যন্ত লকডাউন দিছে। 10 টাকা কামাই 30 টাকা খরচা করা লাগতে আছে, তাহলে আমাকে তো কোনো করলো না সরকার। তার থেকে যদি কাজ না হয় তাহলে গেটের সামনে আসবে, গেটের সামনে আসবে না। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতেও ছিল ঢাকা মুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে সময় ব্যয় হয় দ্বিগুণ। এতে করে পণ্যবাহী ট্রাকের সাথে অন্যান্য যানবাহনেও অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় ধরে। চালক ও হেলপার সহ কর্মস্থল মুখো যাত্রীদের পোহাতে হয় চরম ভোগান্তি। রাত পোহালেই খুলছে গার্মেন্টস ও শিল্প কারখানা। এতে করে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় চাপ বাড়ে কর্মস্থল মুখো যাত্রীদের। গণপরিবহন বন্ধ থাকায় রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষজন। ভোগান্তিকে সঙ্গী করে মাইলের পর মাইল পায়ে হেঁটেও গন্তব্যে রওনা দেন অনেকেই। 31শে জুলাই দেশের বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার 1 বছর আজ। 2020 সালের 31শে জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নির্মমভাবে খুন হন অবসরপ্রাপ্ত মেজর রাশেদ খান। তবে করোনা পরিস্থিতিতে বিলম্ব হচ্ছে মামলার রায় পেতে। কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 31শে জুলাই দেশের বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার 1 বছর পূর্ণ হয়। 2020 সালের 31শে জুলাই শুক্রবার আজকের এই দিনে কোরবানির ঈদের আগের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নির্মমভাবে খুন হন মেজর অবসরপ্রাপ্ত রাশেদ খান। হত্যাকাণ্ডের 5 দিনের মাথায় 2020 সালের 5 আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস সহ 9 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত থেকে র‍্যাব 15কে মামলাটির তদন্তভার দেয়া হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় 4 মাসের বেশি সময় ধরে চলা তদন্ত শেষে গেল বছরের 13 ডিসেম্বর 83 জন সাক্ষী সহ আলোচিত মামলাটির চার্জশিট দাখিল করেন র‍্যাব 15 সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। 15 জনকে আসামি করে দায়ের করা অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। 6 আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 7 পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। এরপর গেল 24 জুন মামলার চার্জশিটভুক্ত আসামি কনস্টেবল সাগরদেব আদালতে আত্মসমর্পণ করলে আলোচিত এ মামলার 15 আসামির সবাই আইনের আওতায় আসে। কোভিড-19 পরিস্থিতিতে লকডাউনের কারণে হাইকোর্টের নির্দেশে সারা দেশের মতো কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে স্বাভাবিক কার্যক্রম না চলায় নির্ধারিত ধার্য দিন সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাশেদ মোহাম্মদ সিনহা হত্যাকাণ্ডের সাথে জড়িত টেকনাফ থানার বরখাস্তকৃত সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ সকলেরই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয় সকলের। কথিত বন্দুক যুদ্ধের নামে মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই। ওসি প্রদীপ আমাদের টেকনাফে ইয়াবার তকমা দিয়ে অনেক নিরীহ লোককে হত্যা করেছে। সিনহা হত্যাকাণ্ড বেদনাদায়ক উল্লেখ করে একজন মুক্তিযোদ্ধার সন্তান তাছাড়াও কোনো মানুষ এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শাহাদাত বরণ করতে পারে না বলে জানালেন এ বীর মুক্তিযোদ্ধা। এটা ভীষণভাবে বেদনাদায়ক এবং আমাদের জন্য কলঙ্ক, অসম্মানজনক। একজন অবসরপ্রাপ্ত সেনা মুক্তিযোদ্ধার সন্তান তো এটা বাড়তি আছেই। এমনিতে যে কোনো মানুষ এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে শাহাদত বরণ করতে পারে। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী হত্যাকাণ্ডের শাস্তি হল মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড না দিয়ে যদি কারাদণ্ড দিতে হয় এর কারণ ব্যাখ্যা দিতে হবে। বন্দুক যুদ্ধের নামে মানুষ হত্যা করা বেআইনি বলে জানালেন বিজ্ঞ এই আইনজীবী। বাংলাদেশের প্রচলিত আইন প্যানেল কোডের 302 ধারা অনুযায়ী হত্যাকাণ্ডের শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড না দিয়ে যদি যাবজ্জীবন কারাদণ্ড দিতে হয় এর কারণ ব্যাখ্যা করতে হবে কেন। আর বন্দুক যুদ্ধ টার্গেট করে
বন্দুকযুদ্ধের নামে মানুষ খুন করা বেআইনি, আইনে নাই। অনেক নাটকীয়তার পর অবশেষে আলোচিত মেজর রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। রায় কার্যকরের মধ্য দিয়ে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি হবে মৃত্যুদণ্ড, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। এমনটাই দেখার অপেক্ষায় সিনহার পরিবার সহ পুরো দেশবাসী। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কক্সবাজারের রামুর মরিচা চেকপোস্টে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে 18,000 পিস ইয়াবা সহ মিলন আকন্দ নামের এক মাদক কারবারিকে আটক করল বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীকে রামু থানায় হস্তান্তর করা হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে 30 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক এ তথ্য নিশ্চিত করেন। শনিবার সকালে পারিবারিক কলহের জেরে টাঙ্গাইল সদরের মগরা ইউনিয়নে বাবাকে কুপিয়ে হত্যা করল তারই পুত্র লুৎফর রহমান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক পুত্র লুৎফরকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে 300 পিস ইয়াবা, 171 বোতল ফেন্সিডিল, 30 বোতল বিদেশি মদ, 18 ক্যান বিয়ার ও 240 ক্যান রেড বুল এনার্জি ড্রিঙ্কস সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। আটক মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 11-র পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। গণপরিবহন বন্ধ রেখে আগামীকাল থেকে শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রংপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তে থাকা গার্মেন্টস শ্রমিকরা। শনিবার দুপুরে নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড় এলাকায় তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর ফলে ঢাকা রংপুর মহাসড়কে দীর্ঘ 10 কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। খবর পেয়ে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণায় ঢাকা, ময়মনসিংহ এবং টাঙ্গাইল মহাসড়কে ঢল নামে রাজধানীমুখী যাত্রীদের। গণপরিবহন বন্ধ থাকায় শনিবার সকাল থেকেই পণ্যবাহী পরিবহনে করে কর্মস্থলে রওনা দেয় কর্মজীবী মানুষজন। এ সময় ঢাকামুখী বিভিন্ন পরিবহনগুলোকে গাজীপুরের জৈনা বাজার পুলিশ চেকপোস্টে থামিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে বাধ্য হয়ে পায়ে হেঁটেই কর্মস্থলে ফিরতে হয় যাত্রীদের। বগুড়া সদরের ফাপর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম রকি হত্যা মামলার প্রধান আসামি গাউসুল আজম সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাতে বগুড়া ও রংপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও চাপাতি। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব 12-র কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঘরের 3টি কক্ষ এবং আসবাবপত্র সহ মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল ইসলাম। চুয়াডাঙ্গার ভারত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 96,000 টাকার জাল নোট ও 22 কেজি গাঁজাসহ আব্দুল সাত্তার নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি। গেল রাতে জেলার সদাবরী 3 রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান। শিল্প কারখানা খোলার ঘোষণায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢল নেমেছে কর্মস্থলমুখী যাত্রীদের। ভোগান্তির পাশাপাশি ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের যন্ত্রণা। তবুও আসতেই হবে কর্মস্থলে, যেন এমন প্রতিজ্ঞায় ছিল যাত্রী সাধারণের। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জনতার ভিড় দেখে বোঝার উপায় নেই দেশে লকডাউন চলছে। কারখানা খোলার ঘোষণার পর এ দৃশ্য ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সহ প্রতিটি স্টেশনে। শ্রমিকরা কর্মস্থলমুখী হওয়ায় মহাসড়কে দেখা দিয়েছে হযবরল অবস্থা। গণপরিবহন না থাকায় বিকল্প যানবাহনে করে বাড়তি ভাড়ায় গন্তব্যে ছুটছে কারখানা শ্রমিকরা। ট্রাক, লরি, পিকআপ, অটোরিকশা সহ যে যা পাচ্ছে তাতেই চেপে বাদুর ঝোলা হয়ে রওনা দিয়েছে তারা। স্থানীয় প্রশাসন অভিযান চালালেও কার্যত সড়কে চলছে চোর পুলিশ খেলা। কর্মস্থলে ফিরতে শ্রমিকরা জানালেন
তাদের ভোগান্তির কথা। আমরা তো ভাই গরিব মানুষ, আমরা তো কাজ করে খাইতে, আমরা তো মাঠে কাজ করে খাই। যাত্রীদের চাহিদার পাশাপাশি ঘরে খাবার না থাকার কারণে নিষেধাজ্ঞা অমান্য করেই রাস্তায় নামতে হয়েছে, এমনটাই বললেন পরিবহন চালকরা। পুলিশের সকল ইউনিট সর্বদা তৎপর রয়েছে, অপরিহার্য কারণ ছাড়া যানবাহনে উঠতে দেয়া হচ্ছে না, জানালেন পুলিশের এই কর্মকর্তা। ইমার্জেন্সি মানুষ রোগী থাকলে বা খুব বেশি ইমার্জেন্সি হলে এগুলো ছাড় দেওয়া হইতেছে, আর নর্মালি যেগুলো লোকালে আমরা এগুলা সরাই দিতেছি, বা এগুলা লকডাউনের রিক্সা যেগুলো লোকালে হয়তো টুকটাক চলে, এগুলো ইমার্জেন্সি মুহূর্তে, আদারওয়াইজ চলাচল করতেছে। যারা বিনা প্রয়োজনে বাইরে আসছেন তাদের জরিমানার আওতায় এনে সতর্ক করা হচ্ছে, এমনটাই বললেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এই কর্মকর্তা। যৌক্তিক কারণ ছাড়া বেরিয়ে পড়ছে, আমরা কিন্তু ছোট ছোট করে জেল জরিমানা করে আমরা জরিমানা করছি। করোনার এ ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে কারখানার মালিকগণ নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের আসা যাওয়ার ব্যবস্থা করবেন, এমন প্রত্যাশা সুধীজনের। এতে একদিকে যেমন সুরক্ষিত হবে শ্রমিকদের স্বাস্থ্য, তেমনি উপকৃত হবে দেশ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনায় ইলফাস তার বন্ধু সুজন এবং শামীমের সাথে মুঠোফোনে ফ্রি ফায়ার গেম খেলছিল। একসময় খেলা নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে সুজন ধারালো ছোড়া দিয়ে ইলফাসকে আঘাত করার চেষ্টা করলে পুত্রকে বাঁচাতে এগিয়ে আসেন তার পিতা শহীদুল। এ সময় সুজনের ছুরিকাঘাতে পিতা পুত্র উভয়ই গুরুতর আহত হয়। উদ্ধার করে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঘাতককে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান। শনিবার দুপুরে খুলনার তেরখাদার ব্যবসায়ী ইনসার মীর হত্যা মামলায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করল ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। হত্যাকাণ্ডে অংশ নেয়া সকল আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এর আগে গেল এপ্রিল মাসের 21 তারিখে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ইনসার মীরকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।